কি ব্যাপার? তুই এখানে আমার রুমে আসলি কিভাবে? আমি তো রুমের দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। তাহলে আপু, তুমি মনে হয় একটা কথা ভুলে গেছো। তোমার রুম আর আমার রুমের মধ্যকার ভিতর দিয়ে একটা দরজা আছে, সেটা দিয়ে তোমার রুমে আসা যাওয়া করা যায়। এটা তুমি ভুলে গেছিলে। হ্যাঁ, সেই সব কিছু না হয় বুঝলাম, কিন্তু তুই আমার রুমে কেন এসেছিস? আর আমার বিছানায় বা কি করছিস? আপু, তুমি তো বাইরে ঝড় তুফানের শব্দ শুনতেই পাচ্ছ। তুমি তো খুব ভালো করেই জানো ঝড় তুফান আমি খুব ভয় পাই। তাই তো একা একা রুমে ভয় পাচ্ছিলাম, আর সেজন্যই তোমার রুমে চলে এসেছি। হ্যাঁ, সেই সব কিছু না হয় বুঝলাম, কিন্তু তুই আমার রুমে কেন এসেছিস? আর আমার বিছানায় বা কি করছিস? তোকে আমার রুমে আসার অনুমতি কে দিয়েছে? আমি না তোকে বলেছি তুই কোনো দিনও আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করবি না। তাহলে কেন তুই আমার রুমে অনুমতি ছাড়া আমার রুমে এসেছিস? দেখো আপু, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই তোমাকে সহজভাবেই বলে দিচ্ছি। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমাকে পছন্দ করি, আর তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি। তোমার থেকে দূরে দূরে কি করে থাকি বলো? দেখ, তোকে আমি শেষবারের মতো বলছি, নিজেকে শুধরে নে। এই সব কিছু আমার একদমই ভালো লাগে না। তুই কেন বুঝতে পারিস না? কেন সবসময় এইভাবে আমার পেছনে পড়ে আছিস? তুই তো জানিস আমার একটা বয়ফ্রেন্ড আছে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে দিও তুমি তাকে নয়, আমাকে ভালোবাসো। তাহলে আর তোমার কোনো বয়ফ্রেন্ড থাকবে না, সেই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। নীল, এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। তুই চুপচাপ আমার এখান থেকে চলে যা বলছি। আমি যাব না। তুমি কি করবে সেটা আমি দেখতে চাই। আমি এখানে তোমার সঙ্গে ঘুমাতে এসেছি, তাহলে আমি কেন চলে যাব? তোমার যা ইচ্ছে তাই করতে পারো। এই বলে নীল নেহার বুকে তার হাত দিয়ে আলতো করে চেপে দিল। এটা দেখে তো নেহা একদম রেগে গেল আর ঠাস করে নীলের গালে একটা চড় বসিয়ে দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার শরীরে বাজেভাবে টাচ করার? আমি আজকেই সবার সঙ্গে সব বলে দিব, আর তোর মুখোশ আমি খুলে দিব। তুই সব সময় আমার সঙ্গে এরকম করিস। আমি তোর বড় বোন হই, সেটা কি তুই ভুলে যাস? আমি কেন ভুলে যাব? তুমি তো নিজেই সেটা ভুলে যাও। আমি কি কখনো তোমাকে এটা বলেছি যে তুমি আমার আপন মায়ের পেটের বোন হও? তুমি তো শুধুমাত্র আমার বড় খালামণির একমাত্র আদরের মেয়ে। আমি তো সব সময় সেটাই মাথায় রাখি। তুই যদি সব সময় এইটা মাথায় রাখতে চাস আমি তোর বড় খালামণির মেয়ে, তাহলে তুই আমার সঙ্গে এসব করার সাহসও পেতি না। তোকে আমি শেষবারের মতো বলছি, আজকের পর থেকে তুই কখনো আমাদের বাড়িতে আসবি না, যতদিন না পর্যন্ত আমার বিয়ে হচ্ছে। ও মা, তুমি এটা কি বললে? তোমার অন্যত্র বিয়ে হয়ে যাবে আর আমি সেটা বসে বসে দেখব? হ্যাঁ, এরকমটা তো হতেই পারে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার বুঝতে খেলায় ইতর লম্পট চরিত্রহীন ছেলে একটা। বড় বোনের গায়ে হাত দিতে তোর লজ্জা করে না, যেখানে কিনা তার একটা বয়ফ্রেন্ড আছে? তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিলেই তো পারো, তাহলেই তো আর কোনো সমস্যা থাকে না। যেখানে তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, সেখানে কেন তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন কন্টিনিউ করছো? কেন তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করছো না? বলো আমাকে। তুই কে সেটা আমাকে বল তো শুনি, যে তোর কথাই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে ব্রেকআপ করতে হবে, আর তোর মতো ফালতু একটা ছেলের সঙ্গে রিলেশন কন্টিনিউ করতে হবে। আমি নীল, আর তোমার হবু জামাই আমি। তোমাকে বিয়ে করব, তাই তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশন ব্রেকআপ করবে। এই বলে নীল আপরে নেহার বুকে হাত রেখে আলতো করে চাপ দেয়। নেহার রাগে গজগজ করতে থাকে। কি করবে কিছুই বুঝতে পারছে না। এরকম ব্যাপার তো কারোর সঙ্গে শেয়ার করার মতো নয়। বাড়িতে তার আম্মু থাকে। আম্মুকে যদি এসব বলে তাহলে তার আম্মু উল্টো তাকে বকাবকি করবে। কারণ নীল সবার সামনে খুবই ভালো আর ভদ্র একটা ছেলে। দেখ নীল, আমি কিন্তু এবার খুব রেগে যাচ্ছি। তোর সঙ্গে কিন্তু এবার খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। তুই চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু ভালো হবে না। তুমি খারাপ কি করতে পারো আমি সেটাই দেখতে চাই। চাইলে তুমি আমাকে এখনই বিয়েও করতে পারো, তাহলে বাসরটাও সেরে নেব। নীলের বাচ্চা, তুই যাবি এখান থেকে? আমার কিন্তু সত্যি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। আমি কিন্তু তোকে গলা চেপে ধরবো। তুমি আমার গলা কেন চেপে ধরবে? চাইলে ওটাও চেপে ধরতে পারো, আমি তোমাকে কিছু বলবো না। নাম্বার যা কিছু আছে সব কিছুতেই তো শুধুমাত্র তোমারই
অধিকার আছে, তাহলে আমি কেন তোমাকে বাধা দেব বলো? নেহা তখন খুব ভালোভাবে বুঝতে পারলো আর যাই হোক নীলের সঙ্গে সে কোনোভাবেই কথায় পেরে উঠবে না। তাই সে কোনো কথা না বলে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে নীলকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। সে প্রায় 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে আছে। এটা দেখে নীল বলল, কি ব্যাপার ডার্লিং, তুমি ওয়াশরুমে বসে আছো কেন? আমাকে ভয় পেয়ে? আমার মতো একটা ছেলের সম্মুখীন হওয়ার সাহসটুকু তোমার নেই? তাহলে তুমি পুলিশের চাকরি পেলে কি করে বলো আমাকে শুনি। তুই এখনো এখানে বসে আছিস কেন? আমি তোর জ্বালায় বাথরুমে এসে বসে আছি, আর তুই কিনা এখনো আমার রুমে বসে আছিস। তুই এখান থেকে যা বলছি, তা না হলে আমি আজ সারা রাতে ওয়াশরুম থেকে বের হব না। তাহলে দরজাটা খোলো, আমি ওয়াশরুমের ভিতরে আসি আর তারপর সেখানেই তোমাকে আদর করব। কারণ এখন রাত আনুমানিক 2টার মতো বাজে, বাড়ির সবাই ঘুমাচ্ছে। তাছাড়া যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়াশরুমের ভিতরে ঢাকঢোল পিটালেও কেউ শুনতে পাবে না। তুই যাবি এখান থেকে নাকি যাবি না সেটা আমাকে বল। আমার কিন্তু এখন সত্যি সত্যি অনেক মেজাজ খারাপ হচ্ছে। নীল তখন বুঝতে পারল এই সময় হিতে বিপরীত হতে পারে, কারণ নেহা প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। আর এখন যদি নেহা ওয়াশরুম থেকে বের হয় তাহলে নেহা যা ইচ্ছে তাই করতে পারে। তাই নীল আর কোনো কথা না বলে নেহার রুম থেকে বের হয়ে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল, ডার্লিং আমি চলে যাচ্ছি, তবে তুমি কোনো চিন্তা করো না, আমি আবার আসব। এখন শুয়ে ঘুমিয়ে পড়ো, সকালে তো তোমার ডিউটি আছে, ডিউটিতে যেতে হবে। এই বলে নীল সেখান থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল আর ঘুমিয়ে পড়ল। অপরদিকে নেহা আরও 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো। নীল রুম থেকে চলে গিয়েছে কিনা এটা শিওর হচ্ছিল। তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল, কিন্তু সে ভুলে টাওয়াল আর ড্রেস নিতে ভুলে গেছিল। সব কিছু বিছানার উপর রেখেই ওয়াশরুমে চলে গিয়েছিল সে। তাই সে তার আম্মুকে ডাকছিল, আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? আমি টাওয়াল আর ড্রেস নিতে ভুলে গেছি, সবকিছু আমার বিছানার উপর রাখা আছে, একটু দিয়ে যাবে? আমি পারবো না, তোর রুমে কেউ নেই। তুই রুমে এসে ড্রেস চেঞ্জ কর, আমি রান্নার ঘরে রান্নার কাজ করছি। তোর খালামণিকে একটু পরেই চলে যেতে হবে। তোর ভালো বিদেশ থেকে আজকেই ফিরে আসবে, তাই তাড়াতাড়ি রান্না করছি তোর খালামণিকে বিদায় করব বলে। আম্মু, আমি জামা কাপড় সব খুলে নিয়েছি, এখন ওয়াশরুম থেকে বের হতে পারবো না। প্লিজ তুমি আমার জামা কাপড়গুলো আমার হাতে দিয়ে যাও, তাহলেই হবে। কিন্তু সেই কথাগুলো নেহার আম্মুর কান পর্যন্ত পৌঁছালো না। তিনি কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে নেহার এই কথাগুলো আর শুনতে পেলেন না। তিনি রান্নায় মন দিয়ে রান্না করতে থাকেন। এদিকে নেহা চেঁচামেচি করেই যাচ্ছিল, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিল না। ঠিক তখনই নীল রুম থেকে বের হয়ে নেহার রুমের সামনে দিয়েই নিচে যাচ্ছিল আর এই কথাগুলো শুনতে পেল। তাই সে নিজেই নেহার জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের সামনে যায় আর নেহাকে হাত বাড়াতে বলে, ডার্লিং, খালামণি কাজ করছে, এই নাও, আমি তোমার টাওয়েল আর ড্রেস নিয়ে এসেছি, দরজাটা খুলে এগুলো নাও। তুই কেন এখানে এসেছিস? আমি জানি তোর মনে কোনো কুমতলব আছে। আমি তোর কাছ থেকে ড্রেস নেব না, তুই এখান থেকে চলে যা আর আম্মুকে গিয়ে বল আমার ড্রেসগুলো দিয়ে যেতে। তা না হলে তুই এগুলো এখানেই রেখে রুম থেকে বের হয়ে যা। নীলের মনে আসলেই কুমতলব ঘুরছিল, তাই সে এখান থেকে সরে না গিয়ে নেহাকে বলে, আচ্ছা ডার্লিং, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারছো না, তাহলে এই যে আমি তোমার ড্রেস আর টাওয়েল এখানে রেখে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই এখান থেকে চলে যা, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবি। নীল তখন রুমের ভেতর থেকে দরজাটা ভিতর দিয়ে লাগিয়ে দিল। নেহা মনে মনে ভাবল নীল হয়তো এখান থেকে চলে গেছে, তাই সে ওয়াশরুমের দরজা খুলে তার ড্রেস আর টাওয়াল নিতে চাইছিল। তখনই ড্রেস আর টাওয়াল হাতে নিয়ে নীল ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে। এটা দেখে নেহা এক চিৎকার দিতে যাবে, তখনই নীল তার মুখ চেপে ধরে আর বলতে থাকে, চুপ, একদম চিৎকার করবে না। তোমাকে কাপড়বিহীন শরীরে কেমন লাগে সেটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে, তাই তো সুযোগটাকে হাতছাড়া করলাম না। ওয়াও, তোমাকে তো হেব্বি লাগছে। হায় আল্লাহ, এটা তুই কি করলি? তুই তো আমার সবকিছুই দেখে নিলি, এখন আমি আমার বয়ফ্রেন্ডকে কি জবাব দিব? আমি তো তোমার হবু স্বামী, তাহলে বয়ফ্রেন্ডকে জবাব দেওয়ার কি আছে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই দেখে নিলাম। তবে যাই বলো না কেন, তোমার বডির প্রত্যেকটা পার্ট কিন্তু জাস্ট ওয়াও।
এই বলে নেহার ভেজা শরীরকে নীল টান দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে দিল আর নেহার ঠোঁটের সঙ্গে নিজের ঠোঁট দুটো জুড়ে দিল ইচ্ছে মতো। নেহার দুই ঠোঁটে সে কিস করতে লাগলো আর নেহার সারা শরীরে তার হাত দিয়ে টাচ করতে থাকলো। পরিপূর্ণ বয়সে দুজন যুবক যুবতী একই সঙ্গে রয়েছে, তখন তো আর কেউ কারোর থেকে নিজেকে দূরে রাখার মতো কোনো কারণ নিশ্চয়ই খুঁজে পায় না। নীল নেহাকে নিজের করে কাছে পাবার জন্য নেহাকে নিজের কাছে টেনে নিচ্ছিল, আর নেহা ও নীলের ভালোবাসা পেয়ে এতটাই বিমোহিত হয়ে পড়েছিল যে নিজেকে আর ধরে রাখতে পারল না। সেও নিজেকে নীলের কাছে সঁপে দিতে বাধ্য হলো। দুজনে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আর দুজন থেকে কেউই কাউকে আটকে রাখতে পারছিল না। কিন্তু তখনই হঠাৎ নীল নেহাকে ছেড়ে দেয় আর বলে, সরি প্রিয়তমা, সব কিছুর জন্য সরি। আসলে তোমাকে খোলামেলা দেখবার খুব ইচ্ছে ছিল, তাই ওয়াশরুমে ঢুকে পড়েছিলাম। আর তোমাকে এই অবস্থায় দেখে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। তুই আমার নিজের আপন খালাতো ভাই হয়ে আমার এত বড় সর্বনাশ করবি, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তুমি আমাকে একা কেন দোষ দিচ্ছ? এখানে তোমার কোনো দোষ নেই। তুমি কি একবারও আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছো? তোর মতো রোমান্টিক ভাবে যদি কেউ টাচ করতে থাকে, তাহলে কি তাকে দূরে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার মতো দুগ্ধ পোষা বালিকার আছে? আমি লোহা,